দেখুন একটা সেন্টেন্স দিয়েছে 5 নম্বর প্রশ্নে, সেটাকে আমাকে কি করতে হবে, ছোট ছোট সিম্পল সেন্টেন্সে নিতে হবে। কয়টা? 4টা। আচ্ছা, আর আগে দেখে নেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি। ইট প্রোভাইডস ফুড, ফিড, ফাইবার অ্যান্ড ফুয়েল টু ইটস সিটিজেন্স অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড প্লেস আ কি রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে দেখুন, এই যে অ্যান্ড দেওয়া আছে না অনেক জায়গায়, কয়টা অ্যান্ড দেওয়া আছে? 2টা অ্যান্ড দেওয়া আছে। এই অ্যান্ড গুলা দিয়ে কিন্তু আসলে বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। সো আপনারা জানেন কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, আহ, মানে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কি থাকে, সেগমেন্টস অফ সেন্টেন্সেস থাকে, তাই না? ফিনিট ভার্ব থাকে, ইন্ডিপেন্ডেন্ট। সো অ্যান্ড দিয়েই এগুলো কিন্তু আসলে জোড়া দেওয়া হয়েছে। সো আপনাকে ওই অ্যান্ড গুলো থেকে আলাদা আলাদা করে ফেলতে হবে। আবার এখানে এখানে কমা দিয়ে দিয়ে ফুড, ফিড, ফাইবার, ফুয়েল এগুলো আছে না, এগুলো কিন্তু আলাদা আলাদা কালার দিয়েছি কেন জানেন? যাতে করে আপনারা বুঝতে পারেন যে এগুলো আলাদা আলাদা করা যাবে। সো আমরা প্রথমে একটা সেন্টেন্স সাজাতে পারি, আমাদের সেন্টেন্স সাজাতে হবে 4টা। আমরা প্রথমে কি বলতে পারি? ইট প্রোভাইডস ফুড অ্যান্ড ফিড টু ইটস সিটিজেন্স অ্যান্ড অ্যানিমালস। যেমন নাগরিকদেরকে যেমন ফুড দেয়, তেমনি ভাবে কি করে অ্যানিমেলদেরকে কিন্তু খাওয়ায়। সো তার মানে আপনি শুধুমাত্র সিটিজেন্সকে দিয়ে হবে না, অর্থাৎ এখানে বলছে যে মিনিংটা কিন্তু সেম থাকতে হবে, মিনিং চেঞ্জ করা যাবে না। সো আপনি প্রথমে প্রথম লাইনটাতে বললেন ইট প্রোভাইডস ফুড অ্যান্ড ফিড টু ইটস সিটিজেন্স অ্যান্ড অ্যানিমালস, একটা সেন্টেন্স গেল। এরপর আমাদের কি বাকি থাকলো? ফাইবার আর ফুয়েল। সো ফাইবার জিনিসটা কিন্তু আলাদা আর ফুয়েল জিনিসটা কিন্তু ডিফারেন্ট। সো একসাথে একই জিনিস আমরা না আর রাখবো না, অর্থাৎ সেম জিনিসগুলোকে আমরা এক একটা সেন্টেন্সে রাখবো। যেমন ইট প্রোভাইডস, সেম রাখলেন, ইট প্রোভাইডস ফাইবার টু ইটস সিটিজেন্স অ্যান্ড অ্যানিমালস। ওকে, দ্বিতীয় সেন্টেন্স কভার। এবার থার্ড সেন্টেন্স, ফুয়েল। ফুয়েল, হুম, যেমন আমরা খাদ্য খেয়ে কিন্তু আমরা মানুষরা যেমন হাঁটাচলা করি, তেমনি অ্যানিমেল তো হাঁটাচলা করে, ওদের জন্য ফুয়েল না এই বিষয়গুলো। সো আবার আবার ওইটা এভাবে হতে পারে, ইট প্রোভাইডস ফুয়েল টু ইটস সিটিজেন্স অ্যান্ড অ্যানিমেলস। তিনটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এই যে সেকেন্ড অ্যান্ড তার আগেই কিন্তু তিনটা সেন্টেন্স করে ফেলতে পারি। এরপর আমাদের বাকি কি থাকলো? প্লেস আ কি রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে দেখেন, আমাদের এই পুরা সেন্টেন্সটার একটাই সাবজেক্ট, সেটা হলো ইট। তাহলে ইটটাকে সামনে নিয়ে আসি। ইট প্লেস আ কি রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। দেখেন আমাদের 4টা সেন্টেন্স হয়ে গেল না? তাহলে একই সাবজেক্ট রেখে আমরা যদি এই যে এক একটা সেন্টেন্সের প্রেডিকেট, আমরা যেটাকে বলি প্রেডিকেট, আমরা জানি সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। সাবজেক্ট সেম রেখে আমরা যদি প্রেডিকেট গুলোকে চেঞ্জ করে দিই, এই যে ফুড, ফিড, ফাইবার, ফুয়েল, এটা একটা প্রেডিকেট। আবার এই যে কি রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু আরেকটা প্রেডিকেট। সো আমরা যদি বিধেয় বা প্রেডিকেটটাকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে সেন্টেন্স গুলো সিম্পল হয়ে যায়। এবং অ্যান্ড এর জায়গাগুলোতে যদি আমরা কেটে কেটে দিই, পরের জায়গাগুলো কেটে কেটে দিই, এটা একটা ওয়ে। ওকে, আচ্ছা, এটা একটা বিষয়। এবার 5 নম্বর 6 নম্বর প্রশ্নটাতে যাই। দেখেন এখানে প্রশ্ন আছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইচ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তাহলে আপনার এখানে স্ট্রিক্টলি বলে দিচ্ছে, কপিং অফ এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ মাস্ট বি অ্যাভয়েডেড। আপনাকে এই যে ওয়ার্ড গুলো দিয়েছে, এই ওয়ার্ড গুলো ব্যবহার করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এবং সেন্টেন্সটা যে ওই আপনার যে প্যাসেজ, গিভেন প্যাসেজ, ওই গিভেন প্যাসেজের মিনিংটাকেই কনভে করতে হবে, এটা কিন্তু না। আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনার নিজের মতো করে, হ্যাঁ, এখানে বলছে ইয়োর ওন, এই জন্য আপনি নিজের মতো করে এখানে ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারবেন। কিন্তু কিন্তু কি করা যাবে না, প্যাসেজ হুবহু তুলে দেওয়া যাবে না, প্যাসেজ থেকে কোনো সেন্টেন্সই নেওয়া যাবে না। সো এই জায়গাটায় টেস্ট করছে কি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কত ভালো। সো দেখুন প্রথমে আছে লাইভ স্টক। তা লাইভ স্টক দিয়ে একটা সেন্টেন্স বলুন, যে কেউ ইমিডিয়েটলি চিন্তা করতে হবে কিন্তু। হ্যাঁ, কথা কেটে কেটে আসছে। ও আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন? বাট এখানে অনেক ক্লিয়ার। ও, আমার হেডফোনে একটু সমস্যা হচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। এখন কি শুনতে পাচ্ছেন? অনেক পরিষ্কার কথা আসছে, সমস্যা ওকে, কি আপনার শোনা যাচ্ছে। আপনার এলাকায় একটু নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, হ্যাঁ এটা একটা ইস্যু। আচ্ছা, দেখুন এই যে লাইভ স্টক, এই লাইভ স্টক দিয়ে একটা সেন্টেন্স তো ইজিলি মেক করা যায়, তাই না?
আবার চ্যালেঞ্জ দিয়ে তো যাই, অ্যাডাপ্টেশন দিয়েও যায়। তো সেন্টেন্স মেকিং আমি মনে করি না আপনারা প্রিলি পাস করে এসেছেন, তো সেন্টেন্স মেকিং এ আপনাদের প্রবলেম হওয়া উচিত না আসলে। হ্যাঁ, এটা খুবই কিন্তু ব্যাপারটা হলো অনেকে ভুল করেটা কি, ভুল করে হলো এখানে গ্রামাটিক্যাল ইরর করে। তারপর হলো আপনার এই সেন্টেন্সে দেখা গেল যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক হয়নি, হ্যাভের জায়গায় হ্যাজ হয়ে গেছে। সাবজেক্ট আপনার হলো প্লুরাল, কিন্তু আপনি ভার্ব এগ্রি না করে সিঙ্গুলার দিয়ে দিচ্ছেন, বা এই এই ভুলগুলো হয়। সো এই ভুলগুলো করা যায় না, ঠিক আছে? সেন্টেন্স মেকিং ইজি। আচ্ছা, এরপরে 7 নম্বরে যদি আসি, সেটা হলো সামারাইজ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এখন আপনার কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া আছে 100 ওয়ার্ডস। এখন ওয়ার্ড কিভাবে কাউন্ট করতে হয় আপনার কি পারেন? অনেকে ওয়ার্ড কাউন্টিং। আর্টিকেল বাদ দিয়ে কাউন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যেমন এ এন্ড দি, তারপর হলো যে অফ, প্রিপোজিশন গুলো, এগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা আপনার ওয়ার্ড কাউন্টে আসবে না। আপনারা যদি 100 ওয়ার্ড চিন্তা করেন, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হলো 6টা, ছয়, 5টা 6টা, 5টা 6টা সেন্টেন্সের মধ্যেই থাকতে হবে। আপনি যদি বেশি কমপ্লেক্স সেন্টেন্স করেন, তাহলে দেখা যাবে যে 5টা সেন্টেন্সে আপনার এই 100 ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা মানে কি বলবো, ইন্ডিকেশন যে 5 to 6 সেন্টেন্সেস টু বি কাভার্ড। এটা একটা বিষয় মাথায় রাখবেন, 5 থেকে 6টা সেন্টেন্সে বেশি বলবো না। তো এখন তাহলে সামারিটা লিখবো কিভাবে? এখন একটা টেকনিক আছে, চলুন আমরা সামারি লেখার টেকনিক দেখি এখন। তাহলে কি করবেন, আবার একটু আপনার প্যাসেজটাতে ফিরে যাবেন। আপনি কিন্তু একবার প্যাসেজটা পড়েছেন। এখন দেখুন আপনার প্যাসেজে কিন্তু যদি আপনি প্যারাগ্রাফ দেখেন, তাহলে কয়টা প্যারাগ্রাফ আছে? এই যে শুরুর দিকে একটা প্যারাগ্রাফ, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ, দেন থার্ড প্যারাগ্রাফ, অর্থাৎ দেখেন মোটের উপরে 3টে প্যারাগ্রাফ আছে। ওকে, এখন আপনি জিনিসগুলো একটু সাজিয়ে নিন। আসলে বেসিক্যালি কি কি যে ইনফরমেশন এই প্যারাগ্রাফটাতে আছে। প্রথমত প্যারাগ্রাফে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে এগ্রিকালচারের ইয়েটা কি, রোলটা কি, এইটা একটা। সো এইটা দিয়ে আপনি একটা প্রথম লাইন লিখতে পারেন। ওকে, এরপরে দেখুন আমাদের বলা হচ্ছে যে আমাদের কৃষি খাতে কি কি সমস্যা আছে। তো আমাদের কৃষি খাতে যে সমস্যাগুলো আছে, এটা দিয়ে সেকেন্ড সেন্টেন্স হতে পারে। আপনার কি বুঝতেছেন আমার কথা? ওকে, এরপরে থার্ড সেন্টেন্সে আপনি বলতে পারেন যে আমাদের এই যে এক্সিস্টিং চ্যালেঞ্জেস, এই সমস্যাগুলো থেকে বের হতে গেলে কি কি করতে হবে, এটা থার্ড সেন্টেন্সে আসতে পারে। এবার আমাদের হাতে থাকলো আর 2টা সেন্টেন্স ধরে নিলাম। ফোর্থ সেন্টেন্সে আপনি বললেন যে এই যে সিচুয়েশন, গিভেন দ্য সিচুয়েশন, on the request of the government of Bangladesh, the World Bank and IFAD are jointly agreed to co-finance a project which is dash dash dash, প্রজেক্টটার নাম বললেন এবং প্রজেক্টের এইমটা কি সেটা বলে দিলেন একটা কমপ্লেক্স সেন্টেন্সে। দেখেন 4টা সেন্টেন্সে আপনার দাঁড়িয়ে গেল। এবার আপনি ফিফথ সেন্টেন্সে বললেন যে এই প্রজেক্টটার পিডিওর উদ্দেশ্য কি হবে, কি কি প্রসেসে কাজ করবে। দেখেন আমি 5টা সেন্টেন্স বললাম, 5টা সেন্টেন্সে পুরো প্যাসেজটা চলে আসলো কিনা? এই যে আপনি যখন প্রশ্নগুলো পড়েছেন, শুরুতে প্রশ্ন পড়ার পরে এই যে আইডেন্টিফাই করে নিয়েছেন কি কি জিনিস, মনে রাখবেন আপনাকে এই যে প্যাসেজের প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলোর উত্তরই যদি আপনি নিজের মতো করে চেঞ্জ করে দিয়ে প্যাসেজের মতো করে একটু লিখেন, তাহলে ওটাই কিন্তু একটা সামারি হয়ে যায়। এটা একটা ভালো দিক। সো অনেকে কিন্তু বারবার এই প্যাসেজ পড়ে সামারি করতে যে পাগল হয়ে যায়, খুবই ডিফিকাল্ট। আরেকটা বিষয়, সামারি ডিরেক্ট একেবারেই কিন্তু আহ লিখে ফেলে খাতায় মানে আমরা সারাংশ সারমর্ম পড়ছি না, ওই সিস্টেমটাকেই একটু ইয়ে করে আপনি যদি আহ, মানে প্রো না হয়ে ওঠেন, তাহলে আপনি কি করতে পারেন, পেন্সিল দিয়ে একটু আলাদা করে আবার লিখে আবার একটু রিরাইট করতে পারেন। এটা একটা ওয়ে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে প্রয়োজন হতো না। আমি মানে পত্রিকা পড়তে পড়তে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিলাম, তখন আমার আসলে ওই রাপ লেখার প্রয়োজন পড়তো না, আমি খুব কুইকলি এগুলো থেকে বের হয়ে আসতাম। সো এইভাবে করে আমি আগে প্রথমে সাবস্টেন্সেস বা কি কি বিষয়ের উপর আমি লিখবো, 5টা আসলে টপিক আগে সিলেক্ট করে ফেলতাম। তারপর ওই টপিক ধরে ধরে এক একটা সেন্টেন্স লিখতাম। এই হলো বিষয়। এইভাবে করেই সামারি লিখতে হয় বেসিক্যালি। আরেকটা ওয়ে হতে পারে, যদি বেশি প্যারাগ্রাফ দেয়, যেমন 5টা প্যারাগ্রাফ দিলে এক একটা প্যারাগ্রাফের জন্য এক একটা সেন্টেন্স, তো এক একটা প্যারাগ্রাফ পড়ে আগে ওটা সারমর্ম বের করে কি বলতে চায় এই প্যারাগ্রাফটা, বেসিক্যালি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে বলতে চায়, ওই বিষয়টা ফোকাস করে একটা লাইন, এভাবে করে 5টা লাইন।
আরো যদি দেখি যে আবার ওয়ার্ড কাউন্টে কমে যাচ্ছে, 100-র কম, তখন একটা সামগ্রিক বিষয় নিয়ে আমি একটা কমেন্ট মূলক একটা সেন্টেন্স লিখে দিয়ে, 6 নাম্বার সেন্টেন্স লিখে দিয়ে আমি সামারি করে ফেলতাম। সো দেখেন এই বিষয়গুলোই কিন্তু, এই যে সলিউশন যদি আমরা দেখি, সলিউশন যদি দেখি তাহলে দেখবেন যে এই আমি আমি যে কথাগুলো বললাম না, এই কথাগুলোই দিয়েই দেখো সুন্দর করে সামারি লেখা আছে। Agriculture in Bangladesh, comprising crops, livestock, and fisheries, provides food, fiber, and fuel to its citizens. It plays a key role in the economic development of Bangladesh. এই যে প্রথমে আমরা কনটেক্সটটা বলে ফেললাম, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এগ্রিকালচারের আসলে রোলটা কি, দেন আমাদের কি কি চ্যালেঞ্জ আছে। বাট দ্য ইকোনমি অফ বাংলাদেশ স্টিল ফেসেস মেনি চ্যালেঞ্জেস লাইক রেজিং প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, রিডিউসিং। এখন এখানে সবগুলো চ্যালেঞ্জ দিলে কিন্তু ওই চ্যালেঞ্জগুলোই আপনার 100 ওয়ার্ড খেয়ে ফেলবে, তাহলে কি আপনি সবগুলো দিবেন না, আপনি 2 থেকে 3টা দেন অ্যান্ড আদার্স বলে ছেড়ে দেন, বা বা ইটিসি এক্সেট্রা লিখে ছেড়ে দেন। সো এই টেকনিকগুলো ইউজ করতে হবে। তারপরে আবার চ্যালেঞ্জ গুলো থেকে বের হওয়ার জন্য আমরা এখন তখন বলতে পারি যে ইফাদার ওয়ার্ল্ড ব্যাংক একটা ইয়ে নিচ্ছে, প্রজেক্ট নিচ্ছে, প্রজেক্টটা মেনশন করে দেন। হ্যাঁ, ওকে, তারপরে প্রজেক্টটা কি করবে সেটা নিয়ে 2-1 লাইন লিখেন, দেন শেষ। As these challenges have stagnated the agricultural productivity and production, it is necessary to develop existing agricultural production system into a more dynamic one. To develop this dark condition of its agriculture, Bangladesh, along with World Bank and IFAD, has taken some pragmatic steps. যাই হোক, এদের লেখাটা হয়তো অতটাও ভালো হয়নি। আপনি যদি লেখেন তাহলে দেখবেন যে ধীরে 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 কিন্তু আপনার লেখা ভালো হবে। তো বেশি বেশি কি করতে হবে, এই যে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি রেগুলার একটা করে প্যাসেজ সলভ করেন, দেখবেন যে আপনার ভিতরে একটা ইয়ে ডেভেলপ করছে, হুম, এফিসিয়েন্সি ডেভেলপ করছে, তখন আপনি অটোমেটিক্যালি ভালো করতে পারবেন। ভাই, থার্ড সেন্টেন্স থেকে ঠিক আছে কিনা? বাট কি ওভাবে শুরুতে দেওয়া যায় সেন্টেন্সের? উম হ্যাঁ, কেন দেওয়া যায় না, যায় তো। না, বাট তো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে, কিন্তু এভাবে কিন্তু কি দেওয়া এখানে যাবে? আসে না, বাট দেওয়া যাবে, কিন্তু একটা বাটের পর একটা কমা দিতে হবে। হুম। সেক্ষেত্রে এটা কি সেন্টেন্স হবে? সিম্পল, কম্পাউন্ড, কোনোটাই তো হচ্ছে না। সিম্পল সেন্টেন্সে তো বাট আসবে না। এটা তো সিম্পল সেন্টেন্স না, কম্পাউন্ড হতে গেলে এটা তো সিম্পল সেন্টেন্স না, হ্যাঁ, এটা আর তো, একটা ক্লজ দরকার। এটা সিম্পল সেন্টেন্স না তো। বাট, ইয়েট, অ্যান্ড, অর এগুলো সব কম্পাউন্ড। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা হচ্ছে ক্লজ দরকার হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে হ্যাঁ দেখতে হবে বিষয়গুলো আপনাকে, কিন্তু ওই জন্যই বলতেছি যে আপনার ওই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো ভালোভাবে মেনটেন করতে হবে। এখন হ্যাঁ, এটা একটা ইরোর মনে হচ্ছে, এখানে একটা ইরোর মনে হচ্ছে আমারও। হুম। হ্যাঁ, বিষয়টা আরেকটা ক্লজ তো দেখা যাচ্ছে না, শুধু চ্যালেঞ্জেস গুলো একের পর এক বলে গেছে। ওকে, যাই হোক, হ্যাঁ, মানে আপনাদের রাইট সেন্টেন্স লিখতে হবে, আর সেন্টেন্সের সংখ্যাগুলো কমাতে হবে, তাহলে বেশি ইনফরমেশন দিতে পারবেন। একটা একটা সেন্টেন্স যদি একেবারে বিশাল লম্বা করে ফেলেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সামারি লেখার টার্গেটটাই হলো কত কম কথায় কত সহজে আপনি জিনিসটা ফুটিয়ে তুলতে পারেন, এটাই। ঠিক আছে, তো 5 থেকে 6টা সেন্টেন্স, ওকে। আরেকটা ফরম্যাট হলো এডিটোরিয়াল লেটার। অর্থাৎ আপনারা তো বাংলা যখন পড়েছেন সেখানে আপনারা ওই যে সম্পাদকের উদ্দেশ্যে, হ্যাঁ, প্রবন্ধ নিবন্ধ লিখে প্রকাশের জন্য অনুমতি প্রার্থনা, বা মানে চাহিদা প্রার্থনা। তো এখানেও এক্স্যাক্টলি তাই। সো কনটেক্সটটা কি থাকবে এখানে, কনটেক্সটটা হবে আপনাকে প্যাসেজ যে কনটেক্সট দেওয়া হয়েছে ওই কনটেক্সটের উপরেই আপনাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এখন ব্যাপারটা হলো, ওই প্যাসেজে যা লিখেছে ওই ইনফরমেশন গুলো কিন্তু এখানে আসা যাবে, কিন্তু এই প্রজেক্টের কথাগুলো এখানে আসা যাবে না। অর্থাৎ আপনি আপনার মতো করে এখন বলবেন, কি বলবেন সেটা এখন আমরা একটু প্রশ্নটা দেখে আসি। Write a letter to the editor of an English daily on the growing importance of applying modern scientific technologies in our agriculture. তাহলে এবার কিন্তু ওরা টাইটেল দিয়ে দিচ্ছে আপনাকে, অর্থাৎ টাইটেল দিয়ে দিচ্ছে আপনাকে, এবার বডিটা লিখতে হবে। দ্যাট ইজ দ্য থিং, the growing importance of applying modern scientific technologies in our agriculture. তাহলে আমাদের কৃষিতে মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি কেন ব্যবহার করতে হবে, এটার গুরুত্ব কি, সেই বিষয়ে আপনি লিখবেন। তাহলে আপনি একটু
এক্সপ্লোর করে আপনার নলেজ ব্যাংক থেকেও এবার মানে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। তবে চেষ্টা করতে হবে যাতে করে আপনার যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের ইনফরমেশন গুলোই আপনি কিন্তু এখানে বলেন। তাহলে দেখেন, প্রথমে আগে স্ট্রাকচার দেখি। সো সবসময় মনে রাখবেন, এডিটোরিয়াল এই লেটারটার ক্ষেত্রে সবগুলোই কিন্তু লেফট সাইড থেকে শুরু হবে। প্রথমে থাকবে তারিখ, February 10, মানে মাসটার মাসটার নাম লিখতে হবে আগে। তারপরে কোন দিন, সেই দিনটা লিখতে হবে। তারপরে দিতে হবে আপনার সাল, অর্থাৎ আপনি যেদিন পরীক্ষায় বসছেন ওই দিনের তারিখ সাল গুলো বসাবেন। তারপরে দ্য এডিটর, এবং যেই পত্রিকা পাঠাচ্ছেন সেই পত্রিকা। আমি বলি কি, এই যে ফরম্যাটটা, এই প্রথম ফরম্যাটটা মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে এই যে দ্য এডিটর, তারপর কোন পত্রিকা, এই পত্রিকাও একবারে ফিক্সড করে মুখস্থ করে ফেলুন একটা। আবার পত্রিকার যে একটা ইয়ে থাকে, অ্যাড্রেস থাকে, সেই পত্রিকার অ্যাড্রেসটাও একেবারে রাইট, যেটা অ্যাড্রেস অরিজিনাল যেটা অ্যাড্রেস সেটা আপনারা মুখস্থ করে ফেলুন এখনই। তাহলে কি হবে, এটা কিন্তু ফিক্সড করে পত্রিকার নাম যদি বলে দেয় তখন আলাদা বিষয়, কিন্তু না করাই থাকে সাধারণত, ইন জেনারেল থাকে, এই জন্য এটা মুখস্থ করা ভালো হবে। আমি তো এটা মুখস্থ করে ফেলেছিলাম, তাহলে আমার সময় লাগতো না। অনেকে দেখি অনেক ভাবে, আমি এগুলো ভাবার সময় নেই, আমি মেইন যে কাজ সেখানে করব। ওকে, ডিয়ার স্যার, ইট উড বি আ গ্রেট সোর্স অফ প্লেজার ফর মি ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দি ফলোইং লেটার এনটাইটেলড, দিয়ে আপনাকে যে টাইটেলটা প্রশ্নের মধ্যে দিয়েছিল সেই টাইটেলটাই আপনি এখানে বসিয়ে দেবেন, ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি। সো এখানে বলা হচ্ছে ইট উইল ইট উড বি আ গ্রেট সোর্স অফ প্লেজার। হ্যাঁ, এটা আমার জন্য অনেক সুখের হতো যদি আপনি দয়া করে এই যে আহ, এর সঙ্গে সংযুক্ত, হ্যাঁ, যে ফিচারটা, যেটার শিরোনাম হলো এটা আপনার বহুল প্রচারিত, ওয়াইডলি সার্কুলেটেড, বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় যদি প্রকাশ করতেন। ইয়োর্স ট্রুলি। এখানে দেখেন, আপনার নাম কিন্তু আপনি সরাসরি দিবেন না, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আবারও কিন্তু XYZ দিয়ে লিখতে হবে। অর্থাৎ আপনার পরীক্ষার যে নিয়মগুলো আছে ওই নিয়মাবলীতে বলা আছে আনসার স্ক্রিপ্টে কোথাও সরাসরি নিজের নাম লেখা যাবে না। সো এখানে আপনি চেষ্টা করবেন নাম মেনশন না করতে। ঠিক আছে, XYZ ABCD, মিস্টার X বা মিস্টার Y দেন ঢাকা দিলেন বা যাই হোক। এরপরে কি করতে হবে, আমরা বাংলায় যেভাবে পড়েছি এক্স্যাক্টলি তাই। প্রথমে আপনার যে টাইটেলটা গিভেন ছিল ওই টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি আহ, আপনার তো ফ্রি হ্যান্ড রাইটিং এ অলরেডি দক্ষ হয়ে গেছেন হয়তো। যারা রচনা টচনা পড়ছেন, রচনায় তো লেখেনি তাই না, সুন্দর করে প্যারা প্যারা করে। তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখুন, একটু আগে আপনি যে সামারিটা লিখেছেন না, ওই সামারিটাকে এখন এক্সপান্ড করবেন। দেখেন, ওই স্ট্রাকচার সেম জিনিসই থাকবে। প্রথমে বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিটা কি। আপনি বলে দিলেন যে বা কত পার্সেন্ট মানুষ কৃষির সঙ্গে সংযুক্ত, আমাদের জিডিপিতে কত পার্সেন্ট আসে কৃষি খাত থেকে। তো এগুলো তো আপনার অর্থনৈতিক সমীক্ষা থেকে জানেনি। সুন্দর করে একবারে লিখলেন এগুলো। তারপরে হলো বাংলাদেশের যে জিওগ্রাফি, এই জিওগ্রাফির সাথে কৃষির একটা সম্পর্ক আছে, নদীমাতৃক দেশ। ওই এই কথাগুলো বললেন প্রথম প্যারাতে, এটা। তারপর চলে গেলেন কনটেক্সটে, যে আমাদের কৃষি তো হলো আমরা কি বলবো, সেটা হলো যে এইজ ওল্ড ফার্মিং সিস্টেম। সো এটা আমরা বলি সাবসিস্টেন্স এগ্রিকালচার। তো এখান থেকে আমাদের বের হওয়ার জন্য অনেক আমাদের অনেক চ্যালেঞ্জেস রয়েছে। আমাদের উৎপাদন ক্ষমতা কম, আমাদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার কম, কৃষকরা মানে অত বেশি শিক্ষিত না। সো এই জিনিসগুলো ইংলিশে সুন্দর করে বললেন চ্যালেঞ্জ গুলো। সো আপনার ইয়াতে বডিতে প্যাসেজে যা আছে সেগুলোই তুলে ধরলেন, কিন্তু হুবহু ওই সেন্টেন্স বা ওই ওয়ার্ড গুলো ব্যবহার করলেন না। আর তারপরে আবার একটা প্যারা করলেন, সেই প্যারাতে বললেন যে সরকার অনেক চেষ্টা করছে টেকনোলজি নিয়ে আসার জন্য। হ্যাঁ, তারপরে হলো এর মধ্যে এইটা একটা আহ, নতুন একটা প্রজেক্ট সরকার নিয়ে এসেছে, এটা একটা প্রজেক্ট, যেটা ভালো হতে পারে। আবার টেকনোলজি আমাদের কেন দরকার, কি কি কারণে দরকার, পয়েন্ট করে করে বললেন। টেকনোলজি ইউজ করলে আমাদের উৎপাদন ভালো হবে, টেকনোলজি ব্যবহার করলে কৃষকরা হলো কৃষির পাশাপাশি অন্য কাজেও প্রোডাক্টিভলি সময় দিতে পারবে। তারপর ছদ্মবেশী বেকারত্ব যাকে আমরা বলি, ঠিক আছে, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, সেটা কমে যাবে। ইকোনমি আগে এগিয়ে যাবে, অন্যান্য খাতের মতো কৃষি খাতও বেশি বেশি প্রবৃদ্ধি দেখবে। সো কেন দরকার, আপনার নলেজ আছে, সো এই জিনিসগুলো সুন্দর করে পয়েন্ট আউট করে বুলেট পয়েন্টেও এখানে দেখাতে পারেন। সো আমরা সাধারণত পত্রিকা পড়ার সময় আমরা যেভাবে পত্রিকায় দেখি সেই জিনিসটাই আপনি কপি করার চেষ্টা করেন। তার মানে কি, পত্রিকা পড়তে হবে। পত্রিকা পড়ে পত্রিকায় আসলে লেখকরা লেখে কিভাবে, ফিচার গুলো কিভাবে লেখে, সেগুলো একটু দেখা দরকার। ঠিক আছে, আবার আবার এই যে এক্ষেত্রে ডেইলি স্টারের ক্ষেত্রে দেখলাম যে 3টা করে প্যারা দিয়ে লিখে, আবার অন্যান্য পত্রিকা একটু কম বেশি থাকে। এটার কোনো নির্দিষ্ট ইয়ে আছে না কিনা যে এই না না কয়টা না, এটা প্যারাগ্রাফ? এটা এটা নির্দিষ্ট না। দেখো, আমি আমি আমারও আমি কলাম লিখি। তো আহ, সাধারণত
বেশি লেখা হয় না, 2 পেজ, সাধারণত 2 পেজের বেশি জায়গাও থাকে না পত্রিকায়। সো এর মধ্যে থাকতে হবে। আর প্যারা তো, হ্যাঁ প্যারা তো 3টা বা 4টাই হবে, এর বেশি কি হবে? হবে না। এরকম আবার প্রথমে একটা ট্যাব জি। দেওয়া আর যেতে পারে শুরুতে জি, প্যারাগুলোর। আর লেটার যে পেজে লিখলাম ওই পেজ থেকেই তো লেখা শুরু করা যাবে, তাই না? হ্যাঁ ডেফিনেটলি যাবে, যেখান থেকে শেষ ওই যে আবির কায়সার ঢাকা, তার নিচ থেকে শুরু, একটু এখানে গ্যাপ দেয় নেই, ওই যে ঢাকার নিচে এখানে একটা গ্যাপ থাকবে, অল্প একটু গ্যাপ দিয়ে জি। টাইটেলটা হবে, টাইটেলের পরে আবার একটু গ্যাপ দিয়ে তারপর শুরু হবে। সো এখানে একটু কনজেস্টেড করে দিয়েছে আর কি। বাংলায় আপনারা দেখেছেন না, ওই সেম সেম জিনিসটাই, শুধু ইংলিশে আসবে এই। তো আপনাদেরকে আমি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে পড়াবো, হ্যাঁ নেক্সট ইয়েতে ওইটা নিয়ে পড়ো। আমি আজকে প্রশ্ন গুলো সম্পর্কে একটু আপনাদের পরিচিত করাচ্ছি বেশি বেশি করে ভিতরে ইন ডেপথ। সো দেখুন, এই যে দেখেন এখানে সলিউশন গুলোতে দেখেন, এই যে এনএআর, আর এস, ডিএই, ডিওএফ, ডিএলএস। তাহলে দেখুন আপনাকে প্যাসেজটা থেকেই নিয়ে আসবেন জিনিসগুলো, কিন্তু আপনার মতো করে একটু জাস্ট সাজাবেন। আমাকে ওই প্যাসেজ সলভিং খুবই মজা লাগতো, ইজি। অর্থাৎ এখানে এত বেশি জ্ঞানের কিছু নেই, ওরাই দিয়ে দিয়েছে, আপনি শুধু খালি সাজাবেন, এইটা একটা বিষয়। সো এটা ছিল আগের আমাদের প্যাটার্ন। হ্যাঁ এখন চলুন আপনারা একটু, আপনাদের একটু নতুন প্যাটার্নে সেটা একটু দেখাই, যে আমাদের 45 BCS এ সেখানে আবার কোন স্টাইলে প্রশ্ন এসছে। ওকে, আপনারা কি আমার ওই নতুন স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছেন? ওয়েট, একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া। হ্যাঁ জি। তাহলে দেখুন এইটা হলো 45 BCS এর প্রশ্ন। হ্যাঁ এই যে, সো এই 45 BCS এ আবার আগের মতো কি দিয়েছে, একটা প্যাসেজ দিয়েছে তাই না? সো প্যাসেজটা আগে পড়া যাবে না, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। সো আগে প্যাসেজ পড়ে লুজার হওয়া যাবে না, ওকে? কারণ অনেক বড় প্যাসেজ দিয়েছে, পড়তে পড়তে আপনারা অনেক সময় খেয়ে ফেলবে। চলে যাবেন ডিরেক্ট কোয়েশ্চেনে। সো দেখেন, আনসার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। কোশ্চেন কয়টা দেখতে পাচ্ছেন? কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এফ পর্যন্ত, 1 2 3 4 5 6, 6টা আছে, 5 নম্বর করে। ডোন্ট কপি ফ্রম দ্য টেক্সট অ্যাভাব, কপিং ফ্রম দ্য টেক্সট অ্যাভাব মে অ্যাফেক্ট দি ইভ্যালুয়েশন। অর্থাৎ আপনি আইডেন্টিফাই করবেন ঠিকই, কিন্তু কপি করা যাবে না, স্ট্রিক্টলি বলে দেওয়া। অর্থাৎ আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে ফিলিংসটা সেম থাকবে, কিন্তু ওই ওয়ার্ডগুলো ডিরেক্ট ব্যবহার করা যাবে না। তো প্যারাফ্রেজ করা যায় কিভাবে? সিনোনিম ব্যবহার করে কিংবা অ্যান্টোনিম ব্যবহার করে। আর সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে, কমপ্লেক্স থেকে সিম্পলে দেন, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে দেন, সো এরকম। সো দেখেন প্রশ্ন করা হয়েছে, হোয়াট আর দ্য মেইন এইমস অফ ইকো ট্যুরিজম। তাহলে আপনাকে প্রথমে ওই সেন্টেন্সে কি খুঁজতে হবে, যে ইকো ট্যুরিজমের এইম কি, কি কি এইম রয়েছে। তাহলে এখানে মেইন এইমস, তার মানে একটা এইম নাই, অনেকগুলো এইম আছে, এই জন্যই নম্বর কিন্তু 5। সো আপনি কিন্তু ওই সবগুলো এইমই কিন্তু পয়েন্ট করে করে সুন্দর করে বলে দিতে পারেন, কমা দিয়ে দিয়ে দিয়ে। একটা কমপ্লেক্স সেন্টেন্সে কমা দিয়ে দিয়ে বললেও হবে। আবার কয়েকটা এইম থাকলে 2টা এইম একটা সেন্টেন্সে, তারপরে আপনি বিসাইডস দিয়ে বাকি এইম গুলো আরেকটা সেন্টেন্সে বলতে পারেন। অর্থাৎ আমি আমি সাধারণত প্রিফার করছি, আপনি 5 নম্বর, তো আপনি 3 থেকে 4 লাইন লিখুন। তাহলে প্রত্যেকটা লাইনকে যদি একটা একটা করে নম্বর দেয়, তাহলে কিন্তু আপনার 5-এর ভিতর 4 পাওয়ার সম্ভাবনা থাকবে। সো এরকম আর কি, 1-2 লাইন লিখে চলে আসা যাবে না যে সেন্টেন্স দিয়ে, যে প্রশ্ন দিয়েছে। সো ওরা প্রশ্নটাই দিয়েছে একটু ডেসক্রিপটিভ। ওকে, দেন অন হোয়াট ডাজ দি সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড। অর্থাৎ ইকোট্যুরিজমের সাকসেস কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এখানে অনেকগুলো মাল্টিপল আনসার আসলে। সো আপনাকে মাল্টিপল আনসার গুলো খুঁজে বের করতে হবে। তাহলে ইকোট্যুরিজমের এইম, তারপর হলো সাকসেস। হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টে ইকোট্যুরিজমের জন্য তো হোটেল তো অবশ্যই, কিন্তু ইকোট্যুরিজমের ধারণাটাই হলো এটা, যে ট্যুরিজম করা হবে কিন্তু পরিবেশের ক্ষতি না করে, পরিবেশকে তার মতো থাকতে দিতে হবে। আবার ট্যুরিজম করে যে টাকা পয়সা আসবে সেটা দিয়েও কিন্তু পরিবেশের উন্নয়নের জন্য কাজ করা হবে। সো এখানে হোটেলের একটা ইম্প্যাক্ট আছে। সো হোটেল অথরিটি আসলে কি কি ইম্প্যাক্ট মানে ইনিশিয়েটিভ নেবে এই ক্ষেত্রে। সো এটা ওকে। দেখেন আরেকটা বিষয় আছে কি, যারা আবার ইকো ট্যুরিজম সম্পর্কে একটু জ্ঞান রাখে তাদের এমনিতেই কিন্তু অটোমেটিকলি এই জিনিসগুলো ভালোভাবে মাথায় ঢুকবে। সো যারা নিয়মিত পত্রিকা পড়ে তারা কিন্তু এই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখে, তাই না? যেমন আমি কিন্তু এখনো ওই ভিতরে এটা পড়িনি, আমি ইকো ট্যুরিজম সম্পর্কে জানি। ওকে, দেন কোয়েশ্চেন ডি, ডিফাইন ইকোট্যুরিজম। এবার আবার থিওরিতে চলে গেছে যে ইকোট্যুরিজমের সংজ্ঞা কি, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। তাহলে প্রথমে ইকোট্যুরিজমের সংজ্ঞা দিতে হবে, দেন ওটার প্রিন্সিপাল গুলো বলতে হবে। প্রিন্সিপাল গুলো কিন্তু বুলেট পয়েন্ট করে বলা যাবে। এই জন্য নম্বরগুলো কিন্তু দেখেন ডিসক্রিপটিভ প্রশ্নে চলে গেছে, প্রশ্নের মান অনুযায়ী আপনার সংখ্যাগুলো এভাবে করে লিখতে হবে।
হাউ ডু দি গভর্নমেন্টস সাপোর্ট ইকোট্যুরিজম? সরকার কি কি পদক্ষেপের মাধ্যমে বা কি কি স্টেপস নিয়েছে ইকোট্যুরিজমকে সাপোর্ট করার জন্য, সেগুলো বলতে হবে। তাহলে দেখুন, সিঙ্গেল কোনো আনসার না। হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্টস ক্যান ডু টু সাপোর্ট ইকোট্যুরিজম? একজন ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে ইকোট্যুরিজমকে সাপোর্ট করার জন্য কি কি করতে পারে? সে কি করতে পারে? সে হলো ইকোট্যুরিজম ভিজিট করতে পারে, এটা একটা সাপোর্ট প্রথমত, ইকোট্যুরিজম সাইট গুলো। দ্বিতীয়ত, আচ্ছা আমি যে আমার মতো করে বলছি না, এই কথাগুলো কিন্তু লেখা যাবে না আসলে, ওই প্যাসেজ যা বলবে সেখান থেকে বের করে আনতে হবে। ওকে, হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম অন এনভায়রনমেন্ট? ডেঞ্জারাস ইম্প্যাক্ট, ও ইকোট্যুরিজমও যে পুরোপুরি সাধু তা না, ওরাও কিন্তু ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট ওদেরও আছে। ওকে, তো এই যে প্রশ্ন পড়ার পর দেখেন আপনি কিন্তু এখন বুঝে গেছেন কি কি বের করতে হবে। এইম, তারপর ইকোট্যুরিজমের সাকসেস কিসের উপর নির্ভর করে, ইকোট্যুরিজম জিনিসটা কি, ওদের প্রিন্সিপাল কি, আবার হোটেল কর্তৃপক্ষ কি কি, হোটেল নিয়ে একটা ব্যাপার আছে। দেন কিভাবে গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিয়েছে ইকোট্যুরিজমের ক্ষেত্রে, আবার ব্যক্তি পর্যায়ে মানুষ কি করতে পারে, আবার ইকোট্যুরিজম পরিবেশের উপর কি প্রভাব ফেলে। দেখেন 6 থেকে 7টা ইস্যু, কিন্তু এগুলো নোট করে একটু খাতায় নিয়ে নিতে পারেন আলাদা করে, পেন্সিল দিয়ে একটু এখানেই পাশেই লিখে নিতে পারেন। তারপর চলে যাবেন আপনি এই যে ভাস্ট টেরিটরিতে, ভিতরে একদম ভিতরে একবার কলম একেবারে লাঙ্গল চালাবেন, চালিয়ে জিনিসগুলো বের করে নেবেন। এই দেখেন ইকোট্যুরিজম প্রিন্সিপাল যে বের হয়ে আসছে। ইকোট্যুরিজমের সংজ্ঞা কি, এই যে আহ, দাগ দেওয়াই আছে অলরেডি। সো এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। হুম, ওকে। আর যে কি কি স্টেপস নিতে হবে ইকোট্যুরিজমের জন্য, এই বিষয়গুলো ডিটেলসে না পড়ে প্রথমে একটু মাথায় আগে আইডিয়া নেওয়া দরকার। সো এই প্রক্রিয়া। ওকে, এটা আমি এখন সলভ করছি না, সময় লাগবে অনেক। এরপরে দেখুন 2 নম্বর প্রশ্ন, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। কপিং, ভেগনেস অ্যান্ড অ্যাম্বিগুইটি মাস্ট বি অ্যাভয়েডেড। প্রথম জিনিসগুলো এইটা। এখানে নতুন একটা জিনিস অ্যাড করেছে, আগে কি ছিল? আগে ওই ব্র্যাকেটে কম্পারেটিভ, কমপ্লেক্স এগুলো ছিল না, শুধু একটা ওয়ার্ড দিয়েছে, এটার একটা কি করেন সেন্টেন্স বানিয়ে দেন, কিন্তু এবার বলছে সেন্টেন্সটা হবে কম্পারেটিভ। সো ইটস এ নিউ চ্যালেঞ্জ। অর্থাৎ এই সাস্টেইনেবল ওয়ার্ডটা ব্যবহার করে আপনাকে আহ, একটা কম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে, ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, আবার এই যে ডিসটিংগুইশ দিয়ে আপনাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, এক্সপ্লয়টেশন দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে, কনজার্ভ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে। তার মানে আপনাকে একটা নির্দিষ্ট ফরম্যাট সিলেক্ট করে দিচ্ছে, যে ফরম্যাটেই আপনাকে থাকতে হবে। সো দেখুন, আপনাকে কিন্তু প্রিপারেশন কি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। সবাই কিন্তু বুঝে না যে প্রিপারেশনটা কি হবে, প্রিপারেশনটা এটাই নিতে হবে যে সেন্টেন্স ট্রান্সফরমেশন, আপনাকে এটা শিখতে হবে। দরকার হলে বাসায় বসে ওই গ্রামার বই খুলে সেন্টেন্স ট্রান্সফরমেশনে আগে আপনাকে দক্ষ হইতে হবে, তারপরে এই জিনিসগুলো। ওকে, এই দেখেন আপনি যদি কম্পারেটিভ ফর্মে যান, তাহলে যে মোর সাস্টেইনেবল, একটা বিষয় তুলনা করে আপনাকে কম্পারেটিভ ফর্মে নিতে হবে। সো এইটা একটা বিষয়। যাই হোক, এটা একটা আইটেম যেখানে একটা কাজ করতে হবে, অর্থাৎ আপনারা আইডেন্টিফাই করে নিতে পারেন যে আপনার প্রস্তুতিটা কোন দিকে যাবে। দেন থার্ড পোর্শনে কি বলেছে, কম্বাইন ইস গ্রুপ অফ সেন্টেন্সেস ইনটু আ সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ দ্য কনটেক্সট ডিমান্ডস। অর্থাৎ আপনাকে এবার কি করতে হবে, ছোট ছোট জিনিসগুলো একসঙ্গে লাগিয়ে বড় কিছু করতে হবে। দেখুন প্রথম যে অংশটা এ, কি কি দিছে সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু এখানে এক দুইটা দিয়েছে, এটাকে একটা সিম্পল সেন্টেন্স একটা নিতে হবে, একটা সেন্টেন্স নিতে হবে। Ecotourism can be achieved only if steps are taken in the right direction. In 1993, British Airways led the way as the first airline to implement a systematic environmental policy. আপনাকে দুইটা সেন্টেন্স দিয়েছে, দুইটা সেন্টেন্সকে আপনাকে জয়েন করে একটা সেন্টেন্সে নিতে হবে। আচ্ছা আমি একটু আপনাদের একটু পড়ার সময় দিই, আপনারা কি করেন এই নাম্বার অংশটা সবাই নিজে নিজে পড়েন, তারপর আমাকে বলেন যে কিভাবে কি করা যায়। Ecotourism can be achieved only if steps are taken in the right direction. In 1993, British Airways led the way as the first airline to implement a systematic environment policy. দেখেন আমরা কিন্তু এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে ইজিলি তৈরি করতে পারি। Ecotourism can be achieved uh, by taking uh, um, all right, আমি একটু রিরাইট করে আপনাদের বলছি দাঁড়ান।
আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা একটু রেসপন্স করুন কিভাবে এটাকে কম্বাইন করা যাবে। মিনিং কিন্তু সেম থাকবে। আমি একটু শর্ট করে দিই, দেখুন প্রথমটা, ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড টেকিং স্টেপস ইন রাইট ডিরেকশন, taking steps in right direction, and British Airways in 1993 lead the way, taking a right direction to implement a systematic environmental policy to this regard. দেখেন তাহলে কিন্তু একসাথে হয়ে যাচ্ছে না? আমি তাহলে আরো শর্ট করে বলি, ইকোট্যুরিজম ক্যান বি অ্যাচিভড taking steps in the right direction, and British Airways in 1993 has led the way to implement a systematic environment policy to this regard. ওকে, যাই হোক, তাহলে এভাবে করে অ্যান্ড দিয়ে কি করলাম, আমি দুইটা জিনিসকে কি করলাম, যুক্ত করলাম। সো এই যে অ্যান্ড দিয়ে, ভাই এটা কম্পাউন্ড করবো নাকি সিম্পল সেন্টেন্স করবো, এটা কিভাবে বুঝলাম? এখানে তো দুইটা জিনিসকে বলছে কম্বাইন ইচ অফ দ্য সেন্টেন্সেস ইনটু এ, একটাতে নিতে হবে। তো একটাতে নেওয়ার সময় এটা সিম্পল ফর্মে নেওয়া কি যাবে? কারণ কি দুটো আলাদা বিষয় না? দেখো ইকোট্যুরিজম বিষয়টা, মানে ইকোট্যুরিজমে যে একটা রাইট ডিরেকশনে যেতে হবে, এটা আলাদা একটা সেন্টেন্স, একটা বিষয় আর স্বাধীন একটা সেন্টেন্স। আবার এই যে ব্রিটিশ এয়ারওয়েজ যে এখানে প্রথম এয়ারলাইনের হিসেবে এটাকে একটা সিস্টেমেটিক ইনভারমেন্টাল পলিসির মধ্যে এটা নিয়েছে। সো এটা কিন্তু আলাদা বিষয়। সো ব্রিটিশ এয়ারওয়েজ একটা সাবজেক্ট আলাদা, আবার ইকোট্যুরিজম সাবজেক্ট আর একটা আলাদা। সো এই কারণে এটাকে কোনোভাবেই সিম্পলি নিতে পারবা না, মানে যেটা পসিবল সেটাই করতে হবে। এটাকে অবশ্যই কম্পাউন্ডে নিতে হবে অ্যান্ড। আবার যদি এমন হয় একটা সেন্টেন্সের মিনিং পরের সেন্টেন্সে যেটা ওটাকে কন্ট্রাস্ট করছে, মানে করো এগ্রি করছে না, তখন হয়তো ওই তুলনা করার সময় তুমি কমপ্লেক্সে যেতে পারো। ঠিক আছে, এরকমটা হতে পারে। আবার এমন যদি হয় যে সাবজেক্ট সবসময় একই থাকছে, যেমন দুইটা সাবজেক্ট, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই, তখন হয়তো তুমি সিম্পল ফর্মেটে যেতে পারবে। বুঝতে পারছো? যেমন এই যে একটু আগে ছিল না, ইট প্রোভাইডস ফুড শেল্টার, এটা এটা। তো ওইটাতে আবার তুমি কি করতে পারতা, ওইটাতে আবার তুমি সিম্পল ফর্মে যেতে পারতা হয়তো, ওই ধরনের ফরম্যাট দিলে। সো এই জি, বিষয়, বুঝতে পারছি। বিষয়গুলো আছে, তুমি কি বুঝতে পেরেছো? জি। ওকে, এভাবে করে দেখেন পরেরটা আছে, while progress continues to be made on many fronts and by many players, it is the individual traveler who will keep ecotourism on track. Tourists can make informed choices about travel destinations and tour operators, as well as conscious efforts to reduce their individual impact on the environment and to practice cultural sensitivity toward local people. দেখেন আপনার কিন্তু অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিচ্ছে এবার, তাই না? এই সেন্টেন্স গুলো থেকে আপনাকে কি করতে হবে, কম্বাইন, একসঙ্গে যুক্ত করতে হবে ইনটু এ, একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে সবগুলো জিনিস। তাহলে দেখেন আপনাকে দিছেই কিন্তু বড় বড় দুইটা কমপ্লেক্স সেন্টেন্স। While progress continues to be made on many fronts and by many players, it is the individual traveler who will keep ecotourism on track. তাহলে কি করবেন, আহ, এই পুরো জিনিসটাকে একটা সেন্টেন্সে আপনারা চিন্তা করেন তো পারেন কিনা। আচ্ছা, আমাদের 5 মিনিট সময় আছে, তাহলে সময় নিচ্ছি না। আমি কিভাবে কম্বাইন করতে হবে, আবার ডিফারেন্সিয়েট কিভাবে আলাদা করতে হবে, আমি এটা ডিফারেন্ট একটা ক্লাসে থাকবে, সমস্যা নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা ভিতরে আরো ডিসকাস করবো। আজকে আমি শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি যে কি কি বিষয় আসবে আর কি কি জানতে হবে, আর কিভাবে প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করাবো নেক্সট ক্লাসে একেবারে ডিটেইলস, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন 4 নম্বরে একটা নতুন ধরনের প্রশ্ন টাইপ আছে, সেটা হলো রিরাইট দ্য প্যাসেজ এলিমিনেটিং ইরর্স। আপনাকে একটা ভুলে ভরা প্যাসেজ দেবে, যেটাকে আপনার কি করতে হবে, শুদ্ধ করতে হবে, ইরর গুলো ফাইন্ড আউট করতে হবে। সো এটা মনে হয় নতুন জিনিস, বাট অনেক এফেক্টিভ। চলুন আমরা দেখি কি কি ফল্ট আছে, তাই না? আবার বাকি যে আরেকটা প্রশ্ন টাইপ হলো, সেটা হলো 5 নম্বর, দেখেন রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য ট্র্যাক টেক্সট, অ্যাড ইউর কমেন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। তাহলে আপনারা যে সামারি লিখেছেন, এই সামারির সাথে পার্থক্য কি বলেন তো, একটু আগের সামারির সাথে? অ্যাড ইউর কমেন্টস,
অর্থাৎ আগে সামারিতে আপনার নিজের বলার কিছু ছিল না, আপনি যখন সামারি করছেন শুধু মেইন যে বিষয়গুলো ওগুলোই তুলে ধরলেন, অর্থাৎ পাঁচটা ভাগে ভাগ করে নিজের মতো করে বলে দিলেন, কিন্তু অ্যাড ইওর কমেন্টস। তাহলে অর্থাৎ আপনাকে এখন নিজের মতো করে বলতে হবে যে ইট সিমস টু মি দ্যাট, এই ধরনের কথা অ্যাড করতে হবে। আই উড লাভ টু সে দ্যাট, আই উড প্রিফার টু সে দ্যাট, ইট সিমস টু মি দ্যাট, এই কথাগুলো অ্যাড করতে হবে। আপনাকে শুনছেন আমার কথা? অ্যাড ইওর কমেন্টস শেষে, অর্থাৎ নিজের মতামত দিতে হবে। নিজের মতামত দিতে হবে। সো ওই মতামতটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সুন্দর ইংরেজি ব্যবহার করা যায়। আই বিলিভ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, তাই না? সো এরকম কথা অ্যাড করে তারপরে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই এই জিনিসগুলো অ্যাড করা যায়। আপনি বলে দিলেন যে ইকোট্যুরিজম ভালো একটা কনসেপ্ট, তবে আমার মনে হচ্ছে যে এটাকে আরো একটু রিথিঙ্ক করা দরকার, যে ইকোট্যুরিজম করতে যে আমরা আবার পরিবেশের ক্ষতি করে ফেলছি কিনা। সো এই বিষয়গুলো যে, অর্থাৎ শেষে একটা কমেন্ট বলে দিলেন, কমেন্টটা সাধারণত শেষে বললে ভালো হবে। হুম। সো কমেন্টটা এমন হওয়া উচিত যাতে করে রেলেভেন্ট হয়, অর্থাৎ রিয়েলিস্টিক ওয়েতে বলা। সো প্রথমে একটা টাইটেল তো দিবেন আগের মতোই, আর সামারিটা তো লিখবেন, শেষে একটা কমেন্ট লিখবেন। সো এই কমেন্ট, এটা অ্যাড করা হয়েছে কেন জানো? হঠাৎ হঠাৎ অনেকেই কিন্তু সামারি লেখাটাকে একেবারে মুখস্থের মতো করে কোচিং থেকে পড়ে যায়, কিন্তু নতুন জিনিস অ্যাড করা হয় রিটেন টেস্টে এই কারণে যাতে করে আপনার অ্যাকচুয়াল ইংলিশ যে এফিসিয়েন্সি সেটা যেন আপনার টেস্টেড হয়, টেস্ট করা যায়। সো এই জন্য অর্থাৎ প্রিপেয়ার্ড থাকবেন, যাতে করে নতুন করে জিনিস আসবেই। সো এটার জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। সো এটাকে বাড়ানোর উপায় কি? বাড়ানোর উপায় হলো বেশি বেশি করে ইংরেজি ডেইলি স্টার এর এডিটোরিয়াল পড়া। সো বিভিন্ন বিষয়ে আপনার নলেজ বাড়বে। তারপরে হলো ওইগুলো শিখবেন, সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখবেন, যে কিভাবে নতুন একটা কথা লেখা যায়। হ্যাঁ, কপি করলেই শেখা যায়। আবার দেখেন 6 নম্বরে একটু আছে ব্যাপার, রাইট আ ফিচার ফর দি পোস্ট এডিটোরিয়াল পেজ অফ এন ইংলিশ ডেইলি উইথ আ ফরওয়ার্ডিং নোট। দেখেন আপনাকে কিন্তু ওই যে একটু আগে আপনি বললেন না যে ইট উড বি এ গ্রেট প্লেজার টু মি, হ্যাঁ, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিচার টাইটেলড অমুক 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 ইন ইউর ওয়াইডলি সার্কুলেটেড ডেইলি, ওই অংশটাই ছিল ফরওয়ার্ডিং নোট। অনেকে কিন্তু যারা জানে না যে ফরওয়ার্ডিং নোট কি, একটা লেখার সাথে চিঠিকে মেনশন করে আরেকটা চিঠি যখন কোনো কিছু আরেকজনকে পাঠায় ওটা কিন্তু ফরওয়ার্ডিং নোট বলে। আমরা যখন আমরা অফিসে যখন কাজ করি তখন আমরা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে একটা চিঠির বরাতে আরেকটা জিনিস ইস্যু করা হয়, তখন ওটাকে ফরওয়ার্ডিং বলে। সো আপনি যে পত্রিকায় ফিচারটা লিখছেন ওটা তো আগেই লিখে ফেলছেন, তারপর ওইটাকে সেন্টার করে আপনি কি করছেন, একটা পত্রিকার সম্পাদককে বলছেন যে এটা এখন আপনি ছাপাই দেন, তাহলে ওইটা কিন্তু ফরওয়ার্ডিং নোট। তার মানে এটাকে নতুন করে ভাবার কিছু নেই, আগেরটাই এসছে। আবার টাইটেল ছাড়া এসছে, যেমন গিভিং এমফাসিস অন দি প্রসপেক্টস ইকোট্যুরিজম ইন বাংলাদেশ। তাহলে অর্থাৎ আপনাকে গিভিং এমফাসিস অন দি প্রসপেক্টস, অর্থাৎ ইকোট্যুরিজমের সম্ভাবনা বাংলাদেশে কি সেটা নিয়ে লিখতে বলেছে। তার মানে একেবারেই নতুন কোনো জিনিস দিচ্ছে, আপনাকে প্যাসেজটা হুবহু কপি করতে দেবে না। হুম। অর্থাৎ আপনাকে বাংলাদেশের ইকো ট্যুরিজমের অবস্থা কি সেটা বলেছে, কিন্তু কি কি প্রসপেক্টস আছে ইকো ট্যুরিজম দিয়ে বাংলাদেশে কি কি ভালো জিনিস হতে পারে সেই জিনিসগুলোর সঙ্গে লিখতে বলা হচ্ছে। তার মানে কি আপনাকে আর একটু ফ্রি হ্যান্ড রাইটে আর একটু টেস্ট করার জন্য এটা এসছে। সো আমাদের less than 1 মিনিট আছে। আমি তো কোয়েশ্চেন আনসার সেশন রাখতেই পারলাম না হয়তো। আচ্ছা, আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ঈদ করুন, আর আমাদের নেক্সট ক্লাস কবে হবে আমি আপনাদের জানাবো। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমি এই যে বিষয়গুলো আমরা প্যাসেজ সলিউশন করছি, সলিউশন করার সময় যে কিভাবে প্রশ্ন সংযুক্ত করতে হবে, কিভাবে ইয়ে করতে হবে, আবার সামারি লেখার ক্ষেত্রে আরো কিভাবে ইয়ে করা যাবে প্র্যাকটিস করাবো 2-1 দিন, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। আপনাদের প্রশ্ন থাকলে বলুন, খুব কম সময়ের মধ্যে। ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম এটা মুখস্থ করার ইফেক্টিভ ওয়েটা কি হবে? এফেক্টিভ ওয়ে হলো ওই রিলেটেড একটা সেন্টেন্স মনে রাখা, বা সেন্টেন্স পড়া, গুগলে ওই ওয়ার্ড দিয়ে সার্চ দিলে সেন্টেন্স গুলো চলে আসে। আর একটু বই পড়া, একটা ভোকাবুলারির